গত ঢাকা 17 আসনে নির্বাচন পরিচালনা করার জন্য 59 জন পেশাদার সাংবাদিক যারা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ার সাথে জড়িত, তাদেরকে হচ্ছে বিএনপির ঢাকা 17 আসন নির্বাচন পরিচালনার জন্য একটা মিডিয়া টিম করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ওই সাংবাদিকরা যারা হচ্ছে বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত, বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত, তারা কি সেখানে বিএনপির সাংবাদিক হিসাবে ফাংশন করবে নাকি নিরপেক্ষ সাংবাদিক হিসাবে ফাংশন করবে? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন একটা পার্টির প্যাডে হচ্ছে সাংবাদিক চলে যাচ্ছে, একটা পার্টির প্যাডে সাংবাদিক হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছে, সেটি আমার কাছে মনে হয় যে বস্তুনিষ্ঠতা কতটুকু হচ্ছে গণমাধ্যমের ভূমিকা থাকবে সেই বিষয়টি প্রশ্নবিদ্ধ। এবং এটা এটা একটা মানে এটা একটা যুগান্তকারী, মানে একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকবে যে সাংবাদিকরা একটা যে কোনো একটা রাজনৈতিক দলের পেডে নির্বাচনী পরিচালনার জন্য সেখানে সম্পৃক্ত হয়। এটা সাংবাদিকদের জন্য একটা খুবই দৃষ্টান্তমূলক একটা হচ্ছে উদাহরণ হিসেবে তৈরি হয়ে থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনারা ওই 59 জন সাংবাদিক আপনারা যারা আছেন, তারা কি বিএনপির পাস নিয়ে আপনারা নির্বাচন পরিচালনার আপনারা অবজার্ভ করবেন, নাকি হচ্ছে আপনারা ইলেকশন কমিশন থেকে আপনারা পাস নেবেন? এই বিষয়টা হচ্ছে আমাদের ক্লিয়ার হওয়া উচিত। এটা আমাদের জানার আমাদের অধিকার আছে। পরবর্তীতে গত মানে এক সপ্তাহ ধরে যে বিষয়টি হচ্ছে আলোচিত হচ্ছে সেটা হচ্ছে ঋণ খেলাপি এবং হচ্ছে দ্বৈত নাগরিকদের মনোনয়ন দেওয়া সম্পর্কিত। আমরা দেখেছি হরে ধরে ঋণ খেলাপিদেরকে, যেমন আসলাম চৌধুরী, উনি প্রায় 2100 কোটি টাকা 1700 কোটি টাকা ওনার ঋণ খেলাপি আছে। তারপরে হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু, উনার ঋণ খেলাপি আছে। বিভিন্ন জনের এরকম ঋণ খেলাপি আছে। আমার আসনের একজনের ঋণ খেলাপি আছে। একটা ব্যাংকে আছে প্রায় 88 কোটি টাকা, 88 কোটি 56 লাখ টাকা। আরেকটা ব্যাংকে আছে 39 কোটি টাকা। সব মিলিয়ে প্রায় 120 কোটি টাকা প্লাস ঋণ খেলাপি আছে। তো এই ঋণ খেলাপিদেরকে নিয়ে আসলে আপনারা কি চিন্তা করছেন? অর্থাৎ দেখেন, আপনি যখন ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে ঢুকাচ্ছেন, ঋণ খেলাপিদেরকে আপনি সংসদে অ্যাক্সেস দিচ্ছেন, দেখেন এখানে মানে কোনো আপনার আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যেই দলগুলো রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একাধিক প্রার্থী রয়েছে প্রত্যেকটা আসনে। তো আমরা প্রত্যাশা করেছিলাম যে 24 পরবর্তী বাংলাদেশে আপনারা মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যারা অন্তত বাংলাদেশ থেকে যারা ভিতর থেকে কুরে কুরে ফাঁকা করে দেয়নি, ওই মানুষগুলাকে আপনারা হচ্ছেন মনোনয়নটা দিবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আপনারা ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছেন এবং ওই ঋণ খেলাপিদেরকে আপনারা সেভ করার জন্য ছাত্রদল গত হচ্ছে 2 দিন ধরে ইলেকশন কমিশনের সামনে মব করছে। মানে ছাত্রদল যে কাজটা করছে এটাকে আপনারা মব হিসাবে দেখবেন না। মানে ছাত্রদল যেটা করছে এটাকে ঋণ খেলাপিদেরকে সেভ করার জন্য তারা এই কাজটা করছে। মানে ঋণ খেলাপি এবং ঋণ খেলাপিরা এরা কি করবে, ওদের কাছ থেকে ওরা সংসদে যাবে, সংসদে গিয়ে ওরা আইন প্রণয়ন করবে। কাদের বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে? ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য আইন প্রণয়ন করবে। অর্থাৎ ব্যাপারটা হয়ে গিয়েছে এমন যে আমরা শিয়ালকে মুরগির নিরাপত্তার দায়িত্ব দিচ্ছি, মানে যিনি চুরি করছেন তাকে আবার আমরা হচ্ছে দায়িত্ব দিচ্ছি যেন চোর ধরে। মানে এটা প্র্যাকটিক্যাল, এটা কোনোদিনও পসিবল না। আমরা যতদিন না পর্যন্ত এই ঋণ খেলাপিদেরকে আমরা আইনের আওতায় নিয়ে না আসতে পারবো, ঋণ খেলাপিদেরকে আপনি আইন বানানোর দায়িত্ব তো আপনি কোনোভাবেই দিতে পারেন না। আমাদের বাংলাদেশটার এই যে একটা মানে ইমব্যালেন্স অফ পাওয়ার তৈরি হয়েছে, এটার কারণ হচ্ছে যারা পলিসি মেক করেছে এবং যারা পলিসি থেকে বেনিফিটেড হয়েছে তারা একটা জনগোষ্ঠী হয়ে গিয়েছে। পাওয়ার এবং হচ্ছে এখানে বিউরোক্রেসি, তারপর হচ্ছে বিজনেসম্যান এবং আইন প্রণেতা যখন একসাথে হয়ে গিয়েছে, তখন এখান থেকে হচ্ছে ফেসিবাদের হচ্ছে এখান থেকেই উৎপত্তি শুরু হয়েছে। আপনি দেখেন, যিনি ঋণ খেলাপি আপনি তাকেই হচ্ছে সংসদে পাঠাচ্ছেন আইন বানানোর জন্য। মানে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছ থেকে এই বিষয়ে একটা আপনাদের নীতিমালা হওয়া উচিত ছিল যে আপনারা ঋণ খেলাপিদেরকে আপনারা সংসদে দেখতে চান না। এবং এই ঋণ খেলাপিরা দেশটাকে আপনি চিন্তা করুন, 17 বছর 20 বছর 25 বছর তারা ঋণ দেয় না, কিন্তু বিলাসী জীবনযাপন করে। এই ঋণের টাকাটা ঋণের টাকাটা কি ব্যাংকের টাকা? এটা আপনার আমার জনগণের, এটা হচ্ছে টাকা।